সাভারে ঢাকা আরিচা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, পুড়েছে 2 বাস ও একটি অ্যাম্বুলেন্স। নিহতের সংখ্যা বেড়ে 4, আহত অন্তত 7 জন। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু, হিথ্রো বিমানবন্দরে মা ছেলের আবেগ ঘন আলিঙ্গন, নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা। জাতীয়ের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকার, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা। বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল দাবিতে শহীদ মিনারে অবস্থান, আজ শাহবাগ ব্লকেট, দাবি না মানলে মার্চ টু কোর্ট। গাইবান্ধায় বাড়ছে শিশুদের রোটা ভাইরাস সহ শীতজনিত সংক্রমণ, হাসপাতালে বাড়ছে চাপ, প্রতিরোধে বিশেষ পরামর্শ চিকিৎসকের। পাহাড় কেটে তোপের মুখে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ, কাজ বন্ধ রেখে অংশীজনের সঙ্গে আলোচনায় রক্ষায় প্রযুক্তি ব্যবহারের দাবি। এবং একদিন বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে বিপিএল, দুপুরে লড়বে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল, সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি চিটাগং কিংস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে অন্তত 4 জন। বুধবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স পুলিশ টাউন এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে পেছনে থাকা ঝুমুর পরিবহন নামের আরেকটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনের পেছন দিক থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা 4 জনের মরদেহ উদ্ধার করে, তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া বাসে অন্তত 7 জন যাত্রী আহত হয়েছেন। রাত 2:04 সময় 999 থেকে সংবাদ আসে যে সাভার পুলিশ টাউনের সামনে গাড়িতে আগুন। প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দ্য লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। এর আগে হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালটিতে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে মা ছেলের আলিঙ্গনে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়, উষ্ণ অভ্যর্থনা জানান নেতাকর্মীরাও। সাইফুল রিপনের প্রতিবেদন। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে হিথ্রো বিমানবন্দরের বাইরে জড়ো হন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ নেতাকর্মীরা। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খানও। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে মা খালেদা জিয়াকে নিজ গাড়িতে বসিয়ে চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত লন্ডন ক্লিনিকে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সবশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফর করেন বিএনপি চেয়ারপারসন। এরপর আর কোনো সফর না হওয়ায় মায়ের সঙ্গে দেখা হয়নি ছেলে তারেক রহমানের। বিএনপির দেয়া তথ্য অনুযায়ী লন্ডন ক্লিনিকে ভর্তির মধ্য দিয়ে চিকিৎসা শুরু হবে খালেদা জিয়ার। সেখানকার চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিকোলা বিয়ার জানান, তারা অন্তর্বর্তী সরকার এবং তাদের সংস্কার এজেন্ডাকে সমর্থন করেন। এক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা দিয়ে সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় দুর্নীতি মোকাবেলায় গ্রিন এনার্জি, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও আশপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে জনগণের উন্নয়ন, উত্তর জনপদে পানি ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দরে সুবিধাদি নির্মাণেও সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফে সিদ্দিকী, ইউএই রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। রাজধানীর পিলখানায় বিদ্রোহের মাধ্যমে পরিকল্পিতভাবে সেনা কর্মকর্তাদের হত্যা এবং নিরীহ বিডিআর সদস্যদের ফাঁসানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অভিযোগ করেন তারা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ পুনঃতদন্ত, নিরাপরাধ কারাবন্দী, বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহলের দাবিও জানিয়েছেন ভুক্তভোগীরা। দাবি আদায়ে আজ শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্য ও পরিবারের সদস্যরা। দাবি না মানলে মার্চ টু কোর্ট কর্মসূচির ঘোষণাও দেন তারা। পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম এজেন্ডা হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এজেন্ডা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার। আগামীকাল 9 তারিখ কোর্টের মাধ্যমে যদি আমাদের একটি সুষ্ঠু সমাধান না আসে, তাহলে ওই ব্লকেটের পরে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা দিচ্ছি। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত বসছে। আজ বিদ্রোহের ঘটনার করা বিস্ফোরক মামলা শুনানির পাশাপাশি আসামিদের জামিন শুনানির কথা রয়েছে। এদিকে অস্থায়ী আদালত বসানো ঠেকাতে সড়ক অবরোধ করেছে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সার্বিক পরিস্থিতি সেখানকার কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ যেটি, সেটি কিছুক্ষণ পরে সেখানে আদালত বসার কথা ছিল। এখন পর্যন্ত কিন্তু সেখানে কোনো ধরনের আদালত বসার যে কার্যক্রম সেটি শুরু করতে দেয়নি সেখানকার শিক্ষার্থীরা। আমরা দেখেছিলাম যে গতকাল রাত 12টার পরে আসলে সেখানে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে মূল গেট থেকে এবং আলিয়া মাদ্রাসার ভিতর থেকে সেই অস্থায়ী যে আদালতটি বসানো হয়েছে সেটিকে তুলে দিতে হবে এবং সেটি না তুলে দেওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবে বলে এখন পর্যন্ত আমরা দেখেছি। আমরা দেখি যে আপনাকে একটু দেখায় যে দুপাশে কিন্তু শিক্ষার্থীরা বাঁশ দিয়ে তারা কিন্তু আটকিয়ে রেখেছে এবং রাস্তার মধ্যে তারা শুয়ে বসে তারা বিক্ষোভ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপরতা দেখাচ্ছে এখানে, যদিও এখন পর্যন্ত সেরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি গতকাল রাত 12টার আগে সেখানে কিন্তু শিক্ষার্থীদের যেটি অভিযোগ সেটি হচ্ছে যে 12টার দিকে তাদের যে মেইন গেটের তালা সেটি কিন্তু কেটে দিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য। এরপরে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েন এবং তারা যেটি চাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার মাঠে আসলে কোনো ধরনের এরকম অস্থায়ী আদালত এখন তারা রাখতে দিতে চান না। কারণ তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কয়েক দফা বিভিন্নভাবে প্রশাসনের সাথে এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে তারা চেষ্টা করেছে যে এই যে আদালতের কার্যক্রমটি সেটিকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য তারা দাবি করেছেন, কিন্তু তাদের আসলে একাডেমিক কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে এইসব আদালতের কারণে। ফলে তারা কিন্তু এই আদালত চত্বর কিন্তু আর ব্যবহার করতে দিতে চান না এবং তারা যেটি অভিযোগ করছে আজকে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম ছিল, ফলে তারা কিন্তু সেই জায়গায় সেইগুলো নানাভাবে ব্যাহত হচ্ছে। ফলে তারা চাচ্ছেন যে এই কার্যক্রম এখান থেকে তুলে দিতে হবে। আমরা যদি দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, আমরা দু একজনের সাথে একটু কথা বলবো। কেউ বলবেন? আচ্ছা, আমরা শিক্ষার্থীদের সাথে যেটি দেখছিলাম যে
বারবার সংবাদ সম্মেলন করছি, মানববন্ধন করছি এবং আমরা অনশনের জন্য পর্যন্ত ডাক দিয়েছি যে আমাদের এখান থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিন। আমরা সরকার বাহাদুরের কাছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বারবার দাবি জানিয়ে আসছি। আমরা আমাদের পড়াশোনা ফেলে আমরা বারবার রাস্তা নেমে আসতে হয়েছে আমাদেরকে। সেজন্য আমরা চাই আজকেই যেন এই বিষয়ে সমাধান আসে এবং সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের এই ছাত্রদের আবার এই দাবিকে আপনারা মেনে নিন। আপনারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছেন কিন্তু কখনোই তা সত্যে পরিণত করেননি। আমাদের সাধারণ ছাত্ররা এই অস্থায়ী আদালতের জন্য খুনি তাপসের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছে। আমাদের শাওন ভাই, আমাদের আরো অনেক ভাই সহকারে আমাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছিল এবং জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্ররা চোখে বুকে গুলিবিদ্ধ হয়েছিল এবং একটা ছাত্র বর্তমানেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতবার রক্ত দেওয়ার পরেও আমরা আবার রাস্তা নেমে আসতে আমাদেরকে সরকার বাহাদুর বাধ্য করছেন। আমরা চাই আজকে যেন আমাদের এই দাবি সরকার বাহাদুর কর্ণপাত করে আমাদেরকে সন্তুষ্টজনক জবাব দেন। সেজন্য আজকেই আমরা সমাধান চাই। আমাদের খেলাধুলার আমরা করতে পারতেছি না। ছাত্রদের মাঠের মধ্যে অস্থায়ী আদালত প্রতিষ্ঠা করা এটা ছাত্রদের সাথে মানবাধিকার লঙ্ঘন এবং সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। আমাদের থেকে মাত্র 3 মাসের সময় নিয়ে অস্থায়ী আদালত করছিলেন কিন্তু এই 3 মাসের পরে কত বছর যে গেল এখনো এখান থেকে অস্থায়ী আদালত সরিয়ে নেওয়া হচ্ছে না। এটার নামে অস্থায়ী আদালত কিন্তু কার পায়তারা কার ষড়যন্ত্রে সেই অস্থায়ী আদালতকে এখানে স্থায়ী করা হচ্ছে। আমরা সেই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আজকেই এখান থেকে অস্থায়ী আদালতের জন্য এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকে আমরা সলিউশন চাই। এই জন্য আমাদের দফা 1 দাবি 1 অস্থায়ী আদালতের অপসারণ। ধন্যবাদ আপনাকে। আমরা তো যেমনটা শুনছিলাম যে শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্নভাবে আসলে তাদের যে একাডেমিক কার্যক্রম সেখানে সেই কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, ফলে তারা চাচ্ছেন যে এই অস্থায়ী যে আদালতটি নির্মাণ করা হয়েছিল সেটিকে দ্রুত এখান থেকে সরিয়ে তাদের যে খেলার মাঠ সেটিকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা দাবি যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বকশীবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। বিডিআর সদস্য ও তাদের পরিবারের কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কর্মসূচির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা? আপনার কাছে কি আছে সর্বশেষ তথ্য জানাবেন। যেমনটি বলছিলেন আসলে কালকে সকাল থেকে কিন্তু আপনার এই শহীদ মিনারে কিন্তু অবস্থান করেছেন বিডিআর বিদ্রোহের মাধ্যমে যেসব হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের যেসব যারা স্বজন হারিয়েছে সেই স্বজনরা এবং সাথে সাথে যারা আপনার এই যে মিথ্যা মামলা আসলে আপনার এখনো সাদা খাচ্ছেন এবং এই সব এগুলো যাতে না ঘটা হয় এবং এই মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয় এইরকম 3 দফা দাবিতে কিন্তু আসলে এই বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের সাথে এই আপনার জড়িত যাদের স্বজন হত্যাকাণ্ডের সাথে যারা নিহত হয়েছিলেন স্বজন তাদের স্বজনরা কিন্তু এখানে শহীদ মিনারে গতকাল রাতেও কিন্তু এখানে অবস্থান করেছেন এবং এই সেই থেকে কিন্তু আপনারা এখনো পর্যন্ত কিন্তু তারা অবস্থান এখানে করেছেন এবং তাদের কিন্তু 3টি দফা দাবি তারা পেশ করেছেন প্রধান উপদেষ্টা বরাবর এবং সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু স্মারকলিপিও গতকাল দিয়েছেন। যদি একটু বলি দাবিগুলো, পিলখানা হত্যাকাণ্ডের সকল বিডিআর জেলবন্দীদের তারা মুক্তি চায় এবং পিলখানা হত্যাকাণ্ডে যে মিথ্যা মামলা বাতিল আর চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসন চায় এবং সেই সাথে প্রজ্ঞাপনে যে উমধারা বাতিল সহ পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত আর ন্যায় বিচার চায়। এই 3 দফার দাবি কিন্তু তারা আসলে পেশ করছেন এবং তারা চাচ্ছেন যে এই 3 দফার দাবি যেন খুব শীঘ্রই মেনে নেওয়া হয় এবং সেই মেনে নেওয়ার জন্য তারা গতকাল থেকে এখানে অবস্থান করেছেন এবং রাতেও অবস্থান করেছেন এবং আজকেও তারা বলেছেন যে যদি এই 3 দফা দাবির যদি কোনো মেনে নেওয়ার কোনো আপনার সুস্পষ্ট তাদের কাছে কোনো বক্তব্য না আসে প্রধান উপদেষ্টার কাছ থেকে, সেক্ষেত্রে তারা আপনারা এখানে অবস্থান করবেন এবং আপনারা তারা শাহবাগ ব্লকেটের কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা বলছেন যে সকাল 10টার দিকে তারা হয়তো বা শাহবাগ ব্লকেট করবেন এবং সেই সাথে তারা আপনার আজকে কিন্তু একটা কোর্টও বসার কিন্তু আসলে আপনার কথা রয়েছে এবং আপনাকে একটু বলে রাখি যে এখনই কিন্তু সেই সকাল থেকেই কিন্তু এখানে যারা আপনার রাতে যারা অবস্থান করছেন তারা কিন্তু ছিলেনই
নেই এবং সেই সাথে যারা এখানে আছেন তারা যে সকাল থেকে যারা আপনার অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? বাগেরহাট থেকে আসছে। বাগেরহাট। এখানে রাতে ছিলেন? এখানে রাত্রে ছিলাম। কি দাবি আপনাদের? আমাদের দাবি আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআরকে পুনর্বাসন করা, সমস্ত ক্ষতিপূরণ দেওয়া এবং জেলবন্দি বিডিআর ভাইদেরকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া। আজকে কি কর্মসূচি আছে আপনাদের? আর আমাদের কর্মসূচি যত সময় পর্যন্ত আমাদের বিডিআর ভাইদেরকে মুক্তি না দেওয়া হবে তত সময় পর্যন্ত আমরা রাজপথে পথ অবরুদ্ধ করে থাকবো। আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বো। আপনি কোথা থেকে আসছেন? আপনার বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ডের সাথে কেউ আপনার মারা গেছেন বা আপনার কোন ধরনের তারা মানে আপনি নিজে কি ভুক্তভোগী? ধন্যবাদ দেশ টিভিকে। আমি হাবিলদার জিল্লুর রহমান। আমি এসেছি বাগেরহাট থেকে। আমি 2009 সালে খাগড়াছড়ি সেক্টরের অধীনে কর্মরত ছিলাম। বিডিআরে তখন কোনো বিদ্রোহ হয়নি, যেটাকে এখন বিডিআর হত্যাকাণ্ডের রূপ নিয়েছে। আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনারা দেখেন এই 18,519 জন বিডিআর মানবতার জীবনযাপন করছে। আজকে আমাদের শত শত বিডিআর সদস্য জেলখানার প্রকোষ্ঠে ঢুকে থেকে মরছে। আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের জেলবন্দি সকল বিডিআর ভাইদেরকে মুক্ত না করে আমরা ঘরে ফিরবো না। আমাদের ন্যায্য দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আপনি প্রশ্ন করেছেন আমরা কোথায় ছিলাম। আমরা রাত্রে এই গাছতলায় বসেছিলাম। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই থাকবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে তারা কিন্তু এখানে গতকাল রাত থেকে এখানে অবস্থান করছেন এবং তারা এখান থেকে যাননি এবং আমরা এসে আসলে সেই চিত্রই দেখেছি। তারা কিন্তু রাতেও আমাদের এখানে তারা অবস্থান করেছিল এবং সেই সাথে এখানে আপনার যারা এবং যারা আপনার আর এই ভুক্তভোগী যারা রয়েছেন তারা আসলে এখনো এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যদি তাদের দাবি মেনে না হয় তবে তারা যে শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিছুক্ষণ পরেই হয়তো তারা পালন করবেন। এবং একটু বলে রাখি যে এখন কিন্তু আপনার সবাই কিন্তু আপনার এখানে কিন্তু আসলে যারা যাদের নেতৃস্থানে পর্যায়ে রয়েছে তারা কিন্তু এখানে আসলে কথা বলছেন এবং সেই সাথে সাথে তারা কিন্তু অপেক্ষা করছেন যে প্রধান উপদেষ্টার কাছ থেকে হয়তো বা কোনো আপনার তাদের দাবি মেনে নেওয়ার কোনো বার্তা হয়তো বা আসবে এবং বার্তা যদি আসে তাহলে হয়তো বা তারা আপনার এই অবস্থান কর্মসূচি তারা প্রত্যাহার করবেন। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কর্মসূচির বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। শীতের তীব্রতায় গাইবান্ধায় রোটা ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে 3 শতাধিক শিশু। প্রতিদিন ভর্তি হচ্ছে 30 থেকে 40 জন। এসএম মইনুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শুভা। শীতের প্রকোপে গাইবান্ধায় বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। এদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে পর্যাপ্ত লোকবল, বেড এবং ওষুধের সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত সেবা না পেয়ে অসন্তোষ জানান রোগীর স্বজনরা। কালকে 12টার দিকে স্যালাইন দিছি, 2টা পর্যন্ত স্যালাইন দেওয়ার পর আর স্যালাইন নাই। তো এখন বাচ্চা তো ওই কালকে থেকে হাঁটতে দিছে এই পর্যন্ত। এখন বাজে কটা? 10টা মনে হয় বাজে, 10টা 11টার মতো বাজে। এখনো তো কোনো মানে বাচ্চার কোনো হাঁটার কোনো কন্ট্রোলে পাচ্ছে না। আইসি আমরা ভালোভাবে চিকিৎসা করতে, মানে চিকিৎসা দেয় মনে করেন যে এরকম ডাক্তারই নাই ঠিক মতো। মানে 12টার সময় ভর্তি করছি, আমরা মনে করেন কন্ট্রোল আসতেছে। সেবা দিতে তো সমস্যা হচ্ছে, বিছানা কম, সেক্ষেত্রে রোগী বেশি, বিছানা দিতে কষ্ট হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত ওষুধপত্র আছে আমাদের। বিছানা না থাকার কারণে আর আমাদের তো লোকও কম, 2 জন মাত্র আমরা নার্স, রোগী আমাদের 52 জন। এই ক্ষেত্রে তো একটু সেবাটা ঘাটতিতে আছে। ডায়রিয়া সহ শীতজনিত রোগ প্রতিরোধে রোটা ভাইরাস নিয়ে নানান পরামর্শ দেন শিশু বিশেষজ্ঞ। যে সমস্ত বাচ্চাদের বয়স 6 মাসের কম তাদের বাচ্চা মায়েরা যেন বাচ্চাদের বুকের দুধ খাওয়া নিশ্চিত করে। আর যে সমস্ত বাচ্চার বয়স 6 মাস বা তার বেশি, বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। বাইরের খোলা খাবার খাওয়া যাবে না এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেটা সেটা মেনে চলতে হবে। আর যেটা বলছি আমি যে বাচ্চাদের বেশি ভ্রমণ করানো যাবে না। বাচ্চারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সাধারণত ঠান্ডা লেগে এই ডায়রিয়া প্রকোপটা হয়। চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে পারবে বলছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাট ও ভোলায় হিমেল হাওয়ায় জেগে বসেছে শীত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও ছোটন সাহা। প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে। বাদশাহ, জনজীবনে শীতের প্রভাব সেখানে কেমন দেখছেন জানাবেন? লালমনিরহাটে কিন্তু পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এবং গত কয়েকদিন ধরে এই তীব্রতা সকালে এবং সন্ধ্যায় অনেকটাই বেশি দেখা যায়। এছাড়া কিন্তু দিনের বেলা সূর্য তার তাপমাত্রা বাড়িয়ে দিলেও রাত হওয়ার সাথে সাথেই কিন্তু একেবারেই তাপমাত্রা নেমে যায়, অর্থাৎ 10 ডিগ্রিতে নেমে আসে এবং অনেক সময় বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে থাকে। সব মিলিয়ে যদি বলতে চাই যে এই পৌষের শীতে কিন্তু অনেকটাই জবুথবু অবস্থা লালমনিরহাটের এবং শীতে এই নেতিবাচক প্রভাব পড়েছে বিশেষ করে যারা দিনমজুর শ্রমজীবী মানুষজন রয়েছে তাদের উপর। আমরা অনেকের সাথে কথা বলেছি, শ্রমজীবী মানুষ, অটো চালক, ভ্যান চালক, তারা যেটি বলছেন যে সকালবেলা অতিরিক্ত ঠান্ডা এবং হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু সাধারণ যে মানুষজন রয়েছে অর্থাৎ যাত্রী তারা কিন্তু অনেকটাই আসলে কম বেরোচ্ছেন। এই ক্ষেত্রে আয়ের উপরেও আসলে প্রভাব পড়ছে। এছাড়া জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলে যে শীত, যে বিশেষ করে শীতার্ত যে সাধারণ মানুষজন রয়েছে তাদের কিন্তু শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 30,000 কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে এই 30,000 কম্বলের 70 থেকে 80% আসলে কম্বল বিতরণ করেছে। এছাড়া সামাজিক সংগঠন দুই একটি সংগঠনও কিন্তু কম্বল বিতরণ করছে এবং বিএনপির পক্ষ থেকেও জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু রাতে করে কম্বল বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে পরিমাণ শীত উত্তরাঞ্চলে আসলে এবার মানুষ মোকাবেলা করছে সেই পরিমাণ কিন্তু আসলে কম্বল যে আসলে তারা পাচ্ছেন না, অর্থাৎ অতি নগণ্য পরিমাণে কম্বল কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করে যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু বিতরণ করছে। আর এই তথ্য জানাতে চাই যে এই পৌষের শীতে কিন্তু লালমনিরহাট সদর হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে আসলে বৃদ্ধি পেয়েছে। গতকালকে বিকালবেলা আমরা লালমনিরহাট জেলা আর সদর হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে শিশু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10 বেডের বিপরীতে লালমনিরহাট সদর হাসপাতালে 30 থেকে 35 জন শিশু কিন্তু সবসময় আসলে চিকিৎসা নিচ্ছেন। আমরা শীতের আরো খবর জানাতে এবারে যেতে চাই ভোলায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন জানাবেন যে লালমনিরহাটে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে এবং জনজীবনের নেতিবাচক প্রভাব পড়েছে। ভোলায় কি অবস্থা দেখছেন এবং শীত জনজীবনে কেমন প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে। ভোলার যে আজকের যে অবস্থা আপনি জানেন, ভোলা হচ্ছে দক্ষিণের জেলা ভোলা, এখানে আসলে বরাবরই শীতের তীব্রতা বেশি হয়ে থাকে। তো আজকের যে তাপমাত্রা ছিল, আজকের দিনের যে তাপমাত্রা সেটি হচ্ছে আপনার 13 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে আমরা দেখেছি সারাদিনও কিন্তু সূর্যের দেখা মেলেনি। গতকালকে থেকেই শীতের তীব্রতা বেশি এবং আজকেও আমরা যথারীতি দেখেছি সকালে ঘন কুয়াশা ছিল এবং ঘন কুয়াশার কারণে যে দুর্ভোগে পড়তে হয়েছে উপকূলের ছিন্ন মানুষজনকে। উপকূলে যারা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের বেশি কষ্ট এবং যারা কৃষক রয়েছেন তারাও আসলে মাঠে ঘাটে কাজ করতে পারছেন না, কারণ বেশিরভাগ মাঠ ঘাটগুলো আমরা দেখেছি ফাঁকা। তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি বলছিলেন, তারা বলছিলেন শীতের তীব্রতার কারণে তারা ঘর থেকে আসলে বের হতে পারছেন না এই শীতের কারণে এবং একই সাথে আমরা দেখেছি হাসপাতালগুলোতে কিন্তু রোগীদের চাপ, বিশেষ করে শিশুদের নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ কিন্তু অনেকটা বেড়েছে বলে আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি। এবং উপকূলীয় যে বাঁধের যে বাসিন্দা রয়েছে সেই বাসিন্দারা আমাদেরকে বলছিলেন যেহেতু তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, তাদের একটা সংকট রয়েছে, তাদের অনেকেরই গরম কাপড় কেনার সামর্থ্য নেই। তো তারা কিন্তু দাবি তুলেছে যে সরকারিভাবে যে গরম কম্বল যে বিতরণ করা হয়ে থাকে সেটি যাতে তাদের মাঝে দেওয়া হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে জেলা প্রশাসন থেকে আমরা দেখেছি যে কম্বল বিতরণের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। তারা কিন্তু ঘুরে ঘুরে যারা অসহায় দুস্থ রয়েছেন, ছিন্নমূল পরিবারগুলো রয়েছেন, তাদেরকে বেছে বেছে কিন্তু এই কম্বল কিন্তু তাদের মাঝে বিতরণ করছেন। এবং
আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে যে পূর্বাভাসটি রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ এবং শৈত্যপ্রবাহের সেটি কিন্তু আশঙ্কা রয়েছে আগামী বেশ কয়েকদিনের মধ্যে, এবং তখন এই শীতের তীব্রতা অনেকটা বেড়বে। আজকে যেহেতু বাতাসের আর্দ্রতা 99% রয়েছে, তো সেই হিসেবে বিলম্বে সূর্য উঠলেও কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি। তো এ ছিল আমার কাছে বলাতে শীতের তীব্রতা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, তোয়ার কাছে। তোয়া, আপনাদের দুজনকেই ধন্যবাদ। লালমনিরহাট ও ভোলায় জেগে বসেছে শীত, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ পদ্মা আবাসিক এলাকার মাধ্যমে রাজশাহীতে প্রথম আবাসিক এলাকা গড়ে তোলে। এরপর গেল 33 বছরে আরো কয়েকটি আবাসিক এলাকা গড়ে তুলেছে আরডিএ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কিন্তু সেখানে নিয়ম মেনে গড়ে তোলা হয়নি ভবন। অনেকে প্লট বরাদ্দ নিয়ে ফেলে রেখেছেন যুগের পর যুগ। কাজী সাহেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহীর পদ্মা আবাসিক এলাকা গড়ে ওঠে 1992 সালে। এটি রাজশাহীর প্রথম আবাসন প্রকল্প, যা গড়ে তোলে আরডিএ। একই পথে হাঁটে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। আরডিএ 8টি আবাসিক ও একটি বাণিজ্যিক এলাকা এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ 3টি আবাসিক প্রকল্প গড়ে তোলে। সবগুলো প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু 33 বছর আগের প্রকল্পে বরাদ্দ পাওয়া প্লটেও গড়ে ওঠেনি ভবন। অনেক ব্যক্তি আছে যাদের অলস টাকা, এই অর্থগুলি আসলে ওখানে বিনিয়োগ করেছে। বিনিয়োগের পরে মনে করেন এই প্রকল্পগুলি হওয়ার পরে তারা কিন্তু আসলে এই প্রকল্পের যে প্লটগুলি তারা ঠিকমতো ব্যবহার করে না। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বলছে প্লট বরাদ্দের পর ভবন নির্মাণে সময় দেওয়া হয়, কিন্তু অনেকে সেটা মানছেন না। আগামীতে কঠোর হওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। কোনগুলোতে 3 বছর, কোনগুলোতে 5 বছর। আমাদের লেটেস্ট যেগুলো দিচ্ছি এগুলোতে 5 বছর যদি বাড়ি না করে তখন আমরা পদক্ষেপ নেই। আর পুরাতনগুলোতে যেগুলো বেশিরভাগই বাড়ি করেছেন আমি যতটুকু জানি, আর যারা করেন নাই তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। তবে আইনের ফাঁকফোকরের সুবিধা নিয়ে অনেকে প্লট বরাদ্দ পেয়েও ভবন নির্মাণ করছেন না বলে জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার। একটা শর্ত বলাও আছে যে এটা কর্তৃপক্ষ সময় এক্সটেনশন করতে পারে ইচ্ছা করলে, তার আবেদনের প্রেক্ষিতে সময় এক্সটেনশন করতে পারে। এ মর্মে আমাদের আইনও আছে, প্লটবদ্ধ প্রবিধানমালা আছে। প্রবিধানমালাতেও বলা আছে যদি যুক্তিসঙ্গত কারণ হয় সেক্ষেত্রে তার আবেদন ক্রমে একটা এক্সটেনশন করা যাবে। ইতোমধ্যে আরও নতুন আবাসিক এলাকা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এই দুই সংস্থা। নাগরিকদের দাবি আগের প্রকল্পগুলোতে ভবন নির্মাণ নিশ্চিতের পর নতুন প্রকল্প নেয়ার। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। পাহাড় কেটে হাসপাতালের ভবন নির্মাণ শুরু করে সমালোচনার মুখে কাজ বন্ধ রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে নিজেদের অবস্থান তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এমন ঘটনায় উদ্বিগ্ন পরিবেশবাদীরা। একেএম নাজিমা রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। চট্টগ্রামের চট্টশ্বরী সড়কের গোয়াচি বাগান এলাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভবন নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে পাহাড় কেটে করা হচ্ছে এই ভবন নির্মাণ। সমালোচনার মুখে বুধবার অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। কাজ বন্ধ রাখা হয়েছে জানিয়ে অনুমতি না নেওয়ার কথা স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ যুক্তি তুলে ধরেন পাহাড় কাটার পক্ষেই। পাহাড়ের যে মেজারমেন্ট আমি যেটা বলছি ইস্ট টু ওয়েস্ট ল্যান্ড যেটা 50 মিটার, তারপর হাইট হচ্ছে 20 মিটার, আর ব্রেথ হচ্ছে প্রায় 56 মিটার। এই হাইট, এই মেজারমেন্টের একটু অংশ কিন্তু ব্যতিক্রম হচ্ছে না, জাস্ট ওটা স্লোপ করতেছে। ওটা স্লোপ না করলে পাহাড়টা। তবে প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের দাবি পাহাড় কাটা নয়, বরং পাহাড় রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পে। পাহাড়ের মধ্যে পাইল কেড়ে পাহাড়টাকে টোটালি কিছু কলাম বিম দিয়ে এটাকে ধরে রাখা হবে, মানে কোনোভাবেই পাহাড়টা আর স্লাইড করে পড়বে না। এবং এটাকে আমার মনে হয় যে বার্ন ইউনিট যারা আসবে চিকিৎসা নিতে, চিকিৎসার সাথে যে রোগীর অ্যাটেন্ডেন্ট থাকবে, তারা এই পাহাড়টাকে একটা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে ব্যবহার করতে পারবে। ভবন নির্মাণের নামে এভাবে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। পাহাড় ও পরিবেশ রক্ষা করে হাসপাতালের ভবন নির্মাণের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। পাহাড়টাকে সংরক্ষণ করে ওনারা কাজ করবেন, কিন্তু পরবর্তীতে আজকে ওনারা যেটা বললেন যে পাহাড় ধসে পড়ার কারণে ওনারা প্ল্যানিংটা চেঞ্জ করেছেন। তবে আরেকটা কথা যেটা উঠে এসেছে, যে কোনো প্রকল্প
কাজ শুরু করার আগে ইআইএ করতে হয়, ওনাদের ইআইএ নেই। এটা শুনে আসলে আমরা একটু আপসেট হয়েছি। 2024 সালের মে মাসে একনেকে অনুমোদন পায় চট্টগ্রাম মেডিকেলের 150 সজ্জার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প। 285 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে চীন সরকার অর্থায়ন করবে 180 কোটি এবং বাংলাদেশ সরকার অর্থায়ন করবে 105 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।